দেখে নেব খেলার সময়ের শিরোনাম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিশ্বকাপ খেলতে ভারত না যেতে অনড় বোর্ড, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি। বোলিং নিয়ে কিংবদন্তি ওয়াকার ইউনুসের টিপস পেলেন নাহিদ রানা। গতির সঙ্গে আপোষ না করার পরামর্শ। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও আক্ষেপ নেই পেসারের। যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানে হার। শুরুর বিতর্ক চাপা দিয়ে হ্যান্ডশেক ক্রিকেটারদের। এবং হাবিয়ার কাবরেরা ইস্যুতে রহস্যজনক অবস্থানে বাফুফে। হামজা শমীদদের নিয়ে ব্যর্থ হলেও সিঙ্গাপুর ম্যাচের পর পারফরমেন্স মূল্যায়ন করতে চায় ফেডারেশন। আমার মনে হয় যে 31 মার্চের পরে আপনি সেটার প্রতিফলন দেখতে পারবেন। মূল্যায়নটুকুর প্রতিফলনই 31 মার্চের পরে দেখতে পারবেন। আর কিছুদিন অপেক্ষা করি আমরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সমস্যা সমাধানে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে বিসিবি। 1.5 ঘন্টার বৈঠকের সভাপতি আমিনুল বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি এবং সরকারের প্রতিনিধি সহ বাংলাদেশের পক্ষে ছিলেন 9 জন। ঢাকা আসা আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ ছাড়াও আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ভার্চুয়ালি যোগ দেন এ সভায়। এ বিষয়ে দ্রুতই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি, উদ্দেশ্য টি-20 বিশ্বকাপের সমস্যা সমাধান। এমনটা হয়নি এর আগে কখনো। সর্বোচ্চ গোপনীয়তায় এদিন হয়েছে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বিসিবির পক্ষ থেকে ক্রিকপস নাজমুল আবেদিন ফাহিম সহ ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনও। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মোট 9 জন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ এসেছেন ঢাকায়, কিন্তু ভিসা দেরিতে পাওয়ায় আসতে পারেননি আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার গৌরব সাক্সেনা। তবে অনলাইনে যুক্ত ছিলেন সাক্সেনা। তিনি ছাড়াও ভার্চুয়ালি সবাই যুক্ত হন আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে আইসিসির প্রতিনিধিরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশকে ভারতে যাওয়ার বিষয় বোঝাতে, কিন্তু আইসিসি কর্মকর্তাকে সামনে পেয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো আরও ভালোভাবে বোঝাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প কি হতে পারে তা নিয়েও লম্বা সময় বৈঠক হয় আইসিসির কর্মকর্তাদের সঙ্গে। কিভাবে হবে সেটা তা নিয়েও হয় আলোচনা। বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে চায় বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন করে হলেও তাতে কোনো সমস্যা নেই বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি। বাংলাদেশের সব কথা শুনে ইতিবাচক কথা শুনিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খুব দ্রুতই বাকি সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপ শুরু হতে নেই খুব একটা সময়। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের মেগা আসর। বিসিবিরও বিশ্বাস এই সংকট সমাধান করে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুব বিশ্বকাপের খবর। নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে হারানোর চমৎকার সুযোগ পেয়েও ব্যর্থ বাংলাদেশ। টিম ইন্ডিয়ার কাছে বৃষ্টি আইনে লাল সবুজরা হেরে গেছে 18 রানে। বুলাওয়েতে টসের সময় তৈরি হয় 2 দলের নো হ্যান্ডশেক বিতর্ক। যদিও সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দেয় ভারত। ওপেনিংয়ে জুটিতে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক আয়ুষ মাত্রে। দলীয় 12 রানে ভারতের ব্যাক টু ব্যাক 2 উইকেট তুলে নেন বাংলাদেশ। 4 নম্বরে ব্যর্থ হয়েছেন বিহান মালহোত্রাও। 53 রানে ভারত 3 উইকেট হারালেও ওপেনিংয়ের অপর প্রান্তে অনন্য ছিলেন বৈভব সূর্যবংশী। অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে জুটি গড়ে সামাল দেন দলের বিপর্যয়। আউট হওয়ার আগে তিনি খেলেন 72 রানের ইনিংস। আর অভিজ্ঞান কুন্ডুর ব্যাট থেকে আসে 80 রান। 48 ওভারে 4 বলে সব কটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 238 রান জমা করে ভারত। জবাব দিতে নেমে ভালো হয়নি বাংলাদেশের উদ্বোধনী জুটি। দলীয় 6 রানে আউট হন জাওয়াদ আবরার। রিফাতকে সঙ্গে নিয়ে জুটি করেন আজিজুল হাকিম। 37 করে আউট হন রিফাত বেগ। তবে অন্য প্রান্তে বেশ সাবলীল ছিলেন আজিজুল হাকিম। 17 ওভার 2 বলের সময় বাংলাদেশের স্কোর ছিল 2 উইকেটে 90 রান। এরপর বৃষ্টি নামলে
ম্যাচের দৈর্ঘ্য ছোট করে আনা হয়। 29 ওভারের টার্গেট দাঁড়ায় 166। এরপর দ্রুত গতিতে রান তুলতে গিয়ে 146 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানের জয় পায় ভারতীয় যুবারা। যত কিছুই হোক, গতির সঙ্গে কোনো ধরনের আপোষ করা যাবে না। সময়ের সঙ্গে লাইন লেন্থ ঠিক হয়ে যাবে। রংপুর রাইডার্সের হয়ে ম্যাচ জেতানো বোলিংয়ের পর পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের কাছ থেকে এমন পরামর্শ পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ করতে পেয়ে উচ্ছ্বসিত টাইগার গতি তারকা। বিশ্বকাপ দলে না থাকা নিয়ে তার নেই কোনো আক্ষেপ বলেও জানান তিনি। স্বপ্নের মতো একটা দিন, যা পেশাদার ক্রিকেটারের জন্য পরম আরাধ্য। প্লে অফের কঠিন সমীকরণে থাকা দলকে জিতিয়েছেন দুর্দান্ত বোলিংয়ে। 4 ওভারে 11 রানে নিয়েছেন 3 উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। আর এমন দিনে সাক্ষাৎ পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের সঙ্গে। ম্যাচ শেষে রংপুর রাইডার্সের হেড অফ অপারেশনস তাসফিরুল ইসলাম ওয়াকার ইউনুসের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন নাহিদ রানার। এরপর কমেন্ট্রি বক্সে দুই প্রজন্মের দুই গতি তারকার হয় দীর্ঘ আড্ডা। যার খেলা দেখে পেসার হওয়ার স্বপ্ন দেখা, তার সঙ্গে সশরীরে সাক্ষাতের সুযোগ। দারুণ একটা দিনে। নাহিদ রানাকে অবশ্য আগে থেকেই জানেন পাকিস্তানি গ্রেট। বিপিএলে ধারাভাষ্য দেওয়ার সুবাদে টাইগার গতি তারকার বোলিংয়ের খুঁটিনাটি দেখেছেন কাছ থেকে। তাই তো তার বোলিংয়ের সময় করলেন প্রশংসা, কাছে পেয়ে দিলেন দিক নির্দেশনা। টেস্ট ওয়ানডে মিলিয়ে 789 উইকেটের মালিক ওয়াকার ইউনুস। তরুণ নাহিদ রানাকে বিভিন্ন বিষয় বুঝাতে গিয়ে টেনে আনেন তার অধিনায়ক ইমরান খানের কথা। গতির সঙ্গে কোনো আপোষ নয়, তাহলে দল থেকে হারাতে হবে স্থান, এমন কড়া বার্তাই ইমরান খান দিয়েছিলেন ওয়াকারকে, যার সুফল পেয়েছেন প্লেইং ক্যারিয়ারে। নাহিদ রানা গতির ঝড় তুললেও মাঝে মধ্যে লেন্থের কারণে হয়ে থাকেন খরুচে। তবে ওয়াকারের উপদেশ, যা কিছুই হোক কমানো যাবে না গতি, সময়ের সঙ্গে ঠিক হয়ে আসবে সবকিছু। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে আলাপে খুশি রংপুর রাইডার্স পেসার। তবে এই আলাপটা আরো লম্বা হলে ভালো লাগতো তার কাছ থেকে আরো কিছু শেখার ছিল নাহিদ রানার। বিশ্বকাপ দলে নেই গতি তারকা, জানিয়ে খুব বেশি আক্ষেপ নেই। লক্ষ্য একটাই, পারফর্ম করে যেতে চান যেখানে সুযোগ পাবেন। সিলেকশনের প্ল্যানটা আমার হাতে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমার কাজ হচ্ছে একটাই, কেমন আমি পারফর্ম করব। আমি এই জিনিসটাই করে যাচ্ছি এবং এই জিনিসটা আমি জানি যে আমার যে কোনো সময় ধরেন সুযোগ আসবে। সুযোগ আসলে তখন আমি প্রুভ করব। আমি তো এখন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নাই, এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না যে আমি কেন নাই। আমি যখনই আমার যদি আমার ভিতরে স্কিল থাকে, যদি আমি যোগ্য হই, অটোমেটিক আমি ওই জায়গাতে যাবো। একদিন পরে হোক, 10 দিন পরে হোক। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। যে ম্যাচে দলকে জেতাতে ভূমিকা রাখতে পারায় খুশি নাহিদ রানা। আমি যদি ম্যাচ জিতাতে পারি, ওটাতে আমি হ্যাপি। কারণ আমি এখানে পার্সোনাল গোল ভাবে কোনো কিছু দেখি না। আমি দেখি একটা জিনিস, যে কেমনে আমি আমার টিমকে উইনিং পারফর্ম দেবো। আর এটা করতে পারলে আমার কাছে অনেক খুশি লাগে। পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএলের বাকি ম্যাচগুলোতেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটে যখন অস্থিরতা, তখন বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিচ্ছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশের গ্রুপ পর্ব শেষে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় 6 নম্বরে এই বাংলাদেশি লেগ স্পিনার। সুযোগ আছে টুর্নামেন্টের ইতিহাস ভাঙারও। বাংলাদেশি বোলারের এমন পারফরমেন্সই প্রমাণ করে কেন বৈশ্বিক আসরে ভালো করতে পারে না টাইগার ক্রিকেটাররা। তারা বন্ধ করবে, সেইটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না। দেশের ক্রিকেট যখন খুঁজে নিয়েছে নতুন তলানি, অনিশ্চিত বিশ্বকাপ ভাগ্য, চলছে ভাঙচুর আর ক্রিকেট বয়কটের মতো ঘটনা, তখন তাসমান পারে নির্ভর রিশাদ হোসেন। কখনো সিডনির অপেরা হাউস, কখনো বা হারবার ব্রিজ। নিজের অবসর সময় কাটাচ্ছেন হোবার্টের মাউন্ট ওয়েলিংটনে। নোংরা রাজনীতি এবার স্পর্শ করতে পারল না রিশাদ হোসেনকে। হাসি তামাশার বিপিএল নয়, এই লেগ স্পিনার নিজের ভেলকি দেখাচ্ছেন বিগ ব্যাশ ক্রিকেটে। প্রথম আসরের সুযোগ পেয়েও খেলা হয়নি, এবার সে সুযোগটা পেলেন, উঠছেন 2 হাত খুলে। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে গ্রুপ পর্বের 10 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। 9 ইনিংস হাত ঘুরিয়ে উইকেট শিকার 13টা। শীর্ষ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে 6 নম্বরে। তবে স্পিনারদের মধ্যে চলতি মৌসুমে তার চেয়ে বেশি উইকেট নেই অন্য কারো দখলে।
যদিও রিশাদের সামনে সুযোগ আছে ইতিহাস গড়ার। বিগ ব্যাশের এক মৌসুমে যে কোনো স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারী হবার হাতছানি। 2017-18 মৌসুমে 18 উইকেট নিয়েছিলেন আফগান তারকা রাশিদ খান। বিগ ব্যাশের ইতিহাসে ওই একবার ছাড়া আর কখনোই টুর্নামেন্টের গোল্ডেন আর্ম পুরস্কার ওঠেনি স্পিনারদের হাতে। প্রথম কোয়ালিফায়ার জিতলে টুর্নামেন্টে আর 2 ম্যাচ পাবেন রিশাদ। কোয়ালিফায়ার হেরে চ্যালেঞ্জার জিতলে ফাইনাল সহ সুযোগ মিলবে 3 ম্যাচে, যেখানে এই লেগির দরকার মাত্র 6 উইকেট। তবে রেকর্ড হোক বা না হোক, বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিচ্ছেন রিশাদ। দেশে বসে স্কোয়াডের বাকি ক্রিকেটাররা যখন আন্দোলনে ব্যস্ত, তখন এই লেগ স্পিনার দেখাচ্ছেন বৈশ্বিক মঞ্চে যাবার আগে কেমন হওয়া উচিত প্রস্তুতি পর্ব। বিগ ব্যাশে না যেতে পারলে এসব নোংরা রাজনীতির শিকার হতেন রিশাদও। এবারই প্রথম নয়, প্রতি বড় ইভেন্টের আগে টাইগারদের প্রস্তুতিতে পানি ঢেলে দেয় কোনো না কোনো নাটক। সাব্বির মিথুন, সময় সংবাদ। জাতীয় দলে হাবিয়ার কাবরেরার পারফরমেন্স মূল্যায়ন করতে মার্চে সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বললেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান ইমরুল হাসান। এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে 20 মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আর সিঙ্গাপুর ম্যাচের আগে সিলেটে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ কম্বোডিয়া ও তিমুর লেস্তে। মার্চে শেষ হবে বাফুফের সঙ্গে জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার চুক্তির মেয়াদ। এরপর কে নেবেন হামজা সমিতদের কোচের দায়িত্ব, নাকি কাবরেরাতেই আস্থা রাখবে ফেডারেশন? ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে হবে চূড়ান্ত। কিছুদিন আগে এমন ইঙ্গিত দিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। আপনাদের অবগতি, বছরের প্রথম ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে অবশ্য এজেন্ডায় ছিল না কোচ ইস্যু। হয়তো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে এ নিয়ে হয়নি কোনো আলোচনা। তবে কোচ হাবিয়ার কাবরেরাকে মূল্যায়ন করতে সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বললেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির কো চেয়ারম্যান ইমরুল হাসান। আমার মনে হয় যে 31 মার্চের পরে আপনি সেটার প্রতিফলন দেখতে পারবেন। মূল্যায়নটুকুর প্রতিফলনই 31 মার্চের পরে দেখতে পারবেন। আর কিছুদিন অপেক্ষা করি আমরা। এদিকে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 20 মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার আগেই দেশে এসে দলের সঙ্গে যোগ দেবেন হামজা সমিত, ফাহমিদুলরা। আগামী 20 মার্চ থেকে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট ন্যাশনাল টিম ক্যাম্প আমাদের শুরু হবে 20 মার্চ, এবং আমরা 20 মার্চের ক্যাম্প শুরু করে 28 মার্চে আমরা সিঙ্গাপুরে যাব। ক্যাম্প চলাকালীন মার্চ উইন্ডোকে কাজে লাগিয়ে একটি প্রীতি ম্যাচ খেলবে বাফুফে। সিলেটে সেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ফেডারেশনের, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নাম আছে তিমুর লেস্তে ও কম্বোডিয়ার। 28 তারিখে আমরা যাব। যাওয়ার আগে আমরা একটা ম্যাচ খেলবো এবং সেই খেলাটা আমরা সিলেট স্টেডিয়ামে আমরা খেলবো। দুটা দেশের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলতেছে। বিশেষ করে সেই দুইটা দেশের মধ্যে একটি দেশ হচ্ছে আপনার কম্বোডিয়া, আর একটা দেশ তিমুর লেস্তে। যদি আমরা সিলেটে ম্যাচটা খেলতে পারি, যদি খেলতে ইনকেস না পারি, তাহলে আমরা চিন্তা করব যে আমরা এই দুইটা দলের যে কোনো একটা দলের তাদের ওইখানে যে খেলে আমরা সরাসরি সিঙ্গাপুরে চলে যাব। এদিকে জুন জুলাই মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্ট খেলার বিষয়েও ইতিবাচক বাফুফে, যদিও এখনো নেওয়া হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ শেষ হওয়ার পর 5 মে থেকে মাঠে গড়াবে স্বাধীনতা কাপ। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এবারের স্বাধীনতা কাপ 16টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি, যেখানে অংশ নিতে পারবে চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। এছাড়াও থাকবে 3টি সার্ভিসেস টিম। কাপ আমরা এবার লিগ শেষে আমরা অনুষ্ঠিত করব। সেটা সম্ভাব্য তারিখ হচ্ছে 5 মে, যেটা 23 মে গিয়ে শেষ হবে। তো এই স্বাধীনতা কাপে আমরা এবার বিএফএল অংশগ্রহণকারী 10টি দলের বাইরেও 3টি সার্ভিসেস টিমকে আমন্ত্রণ জানাবো। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এছাড়া এই স্বাধীনতা কাপ শুরুর পূর্বেই বিসিএল শেষ হয়ে যাবে। বিসিএলের চ্যাম্পিয়ন রানার্স আপ টিমকেও আমরা স্বাধীনতা কাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-এ যে চ্যাম্পিয়ন টিম আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। এই 16টি দল নিয়ে আমাদের স্বাধীনতা কাপ 4টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের পেসার কাজী অনিক ইসলামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটে থাকা এই
ক্রিকেটারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এলে তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রাজধানীর মিরপুরের নিজ বাসভবনে কাজী অনিকের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুদান প্রদান করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে অনিকের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন। তিনি এমন উদ্যোগে নতুন করে স্বপ্ন দেখছেন কাজী অনিক। একটা টাইমে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে ক্রিকেট ছেড়ে দিব, বাট আবার শাহিন আলমের যে ভিডিওটা আমি দেখলাম অ্যান্ড আমি বিশেষ করে আমি থ্যাঙ্কস দিতে চাই আমাদের তারেক রহমান স্যারকে, যে আমি আসলে স্ট্যাটাসটা দেওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি যে একটা ফিডব্যাক আসবে আমি আসলে কল্পনা করতে পারিনি বিষয়টা। তো স্যারকে খুব থ্যাঙ্কস অ্যান্ড আমিনুল ভাইকে থ্যাঙ্কস যে সাথে সাথে আর কি বিষয়টা রেসপন্স করার জন্য। মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান অনিকের পাশে রয়েছে, অনিকের পাশে থাকবে। যতদিন না অনিকের যে ইনজুরি কাটিয়ে ওঠে তিনি ততদিন মাঠে না নামেন, ততদিন আমরা ইনশাল্লাহ এই ইনজুরি কাটানোর জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন এবং এই ইনজুরিকে জয় করার জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সার্বিকভাবে আমরা অনিকের পাশে রয়েছি এবং অনিকের পাশে থাকবো ইনশাল্লাহ। ইপিএল এর খবর, রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে হারিয়ে বছরের প্রথম জয় তুলে নিল ইউনাইটেড। নতুন কোচের অধীনে প্রথম জয়ের সঙ্গে বছরের প্রথম ডার্বিও জিতে নিল রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান সিটিকে 2-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লম্বা সময়ের দুর্দশা, হতাশা আর আক্ষেপ, মাঝে কোচ পরিবর্তন আর লিগে যাচ্ছে তাই অবস্থা। সবকিছু মিলে হজবরল অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে নতুন কোচ মাইকেল ক্যারিকের জাদুর ছোঁয়ায় যেন নতুন দিনের দিশা ম্যানচেস্টার ইউনাইটেডের। বছরের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে পুরোপুরি একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিল রেড ডেভিলস। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই দাপুটে রেড ডেভিলরা। টানা 4 ম্যাচ জয়হীন থাকার পর একটা জয়ের লক্ষ্যে মাঠে নামে স্বাগতিকরা। তবে অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ছন্দ কোনো কিছুই পক্ষে ছিল না রেড ডেভিলদের। সেসব কিছু পেছনে ফেলে ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক মাইকেল ক্যারিকের দল সিটির বিপক্ষে 10 শটের 7টি অন টার্গেটে রাখে ম্যানচেস্টার ইউনাইটেড। বিপরীতে 7 শটের একটিও অন টার্গেটে রাখতে পারেনি সিটি। ম্যাচের তৃতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে হেড করেন হ্যারি ম্যাগুয়ের, কিন্তু জালে জড়াতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ করে ম্যানচেস্টার ইউনাইটেড। 33 মিনিটে আমাদ দিয়ালো ও 41 মিনিটে ফার্নান্দেজ গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ালেও অফসাইডে বাতিল হয় তা। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল। প্রথমার্ধের মতো বিরতির পরও একেবারেই নিষ্প্রভ ম্যানচেস্টার সিটি। আক্রমণ তো শানাতে পারেইনি, উল্টো ম্যাচের 65 মিনিটে ব্রায়ান এমবেউমোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলস। ফার্নান্দেজের পাস থেকে বল পায়ে পেয়ে বাজিমাত করেন তিনি। 1-0 গোলে এগিয়ে যায় ক্যারিকের দল। এরপর একপেশে ম্যাচের 76 মিনিটে আর এক গোল খেয়ে বসে সিটি। ড্যানিশ ডিফেন্ডার প্যাট্রিক ডরগুর গোলে 2-0 এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সিটি বাকি সময়ে আর কোনো গোলই শোধ দিতে পারেনি। বিবর্ণ পারফরম্যান্স দেখায় হল্যান্ডরা। তবে ম্যাচ জুড়ে দারুণ বেশ কিছু সেভ করেছেন গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। তা না হলে গোল ব্যবধান বাড়তে পারত আরও। 2 গোল খেয়ে একেবারেই ম্যাচ থেকে ছিটকে পড়ে সিটি। শেষ পর্যন্ত সিটি কোনো গোল করতে না পারলে 2-0 ব্যবধানের জয় নিয়ে বছরের প্রথম ম্যানচেস্টার ডার্বি জিতে নিল রেড ডেভিলরা। আর নতুন বছরে নতুন কোচের অধীনে এটি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম জয়। টানা 13 ম্যাচ অপরাজিত থাকার পর ডার্বিতে হারের ক্ষত পেল ম্যান সিটি। এ জয়ে টেবিলের 5-এ আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও অপরিবর্তিত অর্থাৎ পয়েন্ট টেবিলের 2-এ আছে ম্যান সিটি। তাজিন খন্দকার, সময় সংবাদ। টানা 2 হারের পর এবার জয়ের দেখা পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন কোচ আর বেলোয়ার অধীনে লা লিগায় প্রথম জয় পেল লস ব্লাঙ্কোস। লেভান্তেকে 2-0 ব্যবধানে হারিয়েছে মাদ্রিদ। ইস্তানের দিকে ইপিএলে টানা 4 ম্যাচ জয়হীন লিভারপুল বার্নলির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে অল রেডস। সময়টা একেবারেই পক্ষে নেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা খুইয়ে যত ঝামেলা শুরু মাদ্রিদের তাদের। কোচ শাবি আলোনসোকে বরখাস্ত করা কিংবা কোপা দেল রেতে দ্বিতীয় সারির ক্লাবের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়া, কি হয়নি গেল কয়েকদিনে। এবার একটা স্বস্তির জয় পেল লস ব্লাঙ্কোস।
স্প্যানিশ সুপার কাপ কোপা দেল রের ব্যর্থতার ক্ষত নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা লেভান্তের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক লস ব্লাঙ্কোস। অসম লড়াইয়ে বল দখল, অন টার্গেটের শট কিংবা বল পজিশন সবকিছুতেই এগিয়ে ছিল রিয়াল। তবে লেভান্তের বিপক্ষে গোলের দেখা পাচ্ছিল না দলটা। এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠে সমর্থকরা। খেলোয়াড়দের দুয়োধ্বনি দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগের দাবিও তোলেন তারা। প্রথমার্ধ জুড়ে বেশ কিছু সুযোগ নষ্ট করে রিয়াল, তাতেই পিছিয়ে থাকা দলের বিপক্ষে জাগে হারের শঙ্কা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আর ভুল করেনি মাদ্রিদের দলটা। 58 মিনিটে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোস। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। 1-0 এগিয়ে যায় রিয়াল। এই গোলে চলতি মৌসুমে লা লিগায় ফরাসি ফরওয়ার্ডের গোলের সংখ্যা এখন 19। এক গোলের রেশ কাটতে না কাটতে আবারও লিড নেয় রিয়াল। 65 মিনিটে আর্দা গুলারের কর্নারে হেড করে বল জালে জড়ান রাউল আসানসিও। 2-0 হয় ম্যাচের স্কোর লাইন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লেভান্তে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস। এ জয়ে নতুন কোচ আরবেলোয়ার অধীনে প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ। এদিকে ইপিএলে বার্নলির বিপক্ষে মাঠে নেমে সুবিধা করে উঠতে পারল না লিভারপুল। লিগে টানা 3 ড্রয়ের পর একটা জয়ের লক্ষ্যে মাঠে নামে অলরেডস। তবে রেলিগেশন জোনে থাকা বার্নলির শক্ত রক্ষণ ভাঙতে না পারায় লিড নিতে কাঠখড় পোড়াতে হয় আর্নে স্লটের দলের। অবশেষে প্রথমার্ধের 42 মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের গোলে 1-0 এগিয়ে বিরতিতে যায় দলটা। বিরতির পর আক্রমণে ধার বাড়াতে পারেনি লিভারপুল। লিড বাড়ানোর পরিবর্তে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ম্যাচ। 65 মিনিটে এডওয়ার্ডের গোলে 1-1 হয় স্কোর লাইন। এরপর লিভারপুল আর কোনো গোল করতে না পারলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে অলরেডস। এ ড্রয়ে পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান আর্নে স্লটের দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ। দিদিয়ের দেশমের পর ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান, এমনটাই দাবি ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহের পর জিদানকে নিয়ে নড়েচড়ে বসেছে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপে দিয়ালু। এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি জিদানকে কোচ হিসেবে পেতে চায় রিয়াল মাদ্রিদ। 2 দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন জিনেদিন জিদান। রাফা বেনিতেজের ছেড়ে যাওয়া ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা রিয়ালকে সাফল্যের শিখরে তোলেন ফরাসি কিংবদন্তি। তার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে হ্যাট্রিক শিরোপা ঘরে তুলে লস ব্লাঙ্কোস। তবে কোচ হিসেবে দ্বিতীয় দফায় যোগ দেওয়ার পর 2021 সালে আকস্মিকভাবেই রিয়াল ছাড়েন জিজু। যাওয়ার আগে লস ব্লাঙ্কোদের ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন জিদান। শাবি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর যখন টালমাটল রিয়াল মাদ্রিদ, তখন আবারও ঘুরে ফিরে আলোচনায় ফরাসি কিংবদন্তি। কারণ মাদ্রিদের ড্রেসিং রুম ও ডাগআউটের চাপটা যে বেশ ভালোই জানা তার। সম্প্রতি কথা বলেছেন শাবির চাকরিচ্যুত হওয়ার বিষয়ে, দিয়েছেন রিয়ালের পরবর্তী কোচের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। ড্রেসিং রুমের পরিস্থিতি স্বাভাবিক না হলে রিয়ালে কোনো কোচের প্রজেক্ট কিংবা ট্যাকটিক্স কাজে আসবে না বলেও জানান তিনি। তবে এরই মধ্যে স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন রিয়ালের নতুন কোচের তালিকায় আছেন জিনেদিন জিদান। যদিও রিয়াল ছাড়ার পর আর কোনো ক্লাবে যুক্ত হননি তিনি, কারণ ফ্রান্সের জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নে বিভোর জিজু, যা পূরণ হতে পারে এবছর ফিফা বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের ফ্রান্সের দায়িত্ব ছাড়ার পর। জিদানকে নিয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহের পর নড়েচড়ে বসেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের দাবি, দেশমের উত্তরসূরি হিসেবে জিদানকে নিয়োগ দিতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপে দিয়ালো। এরই মধ্যে কোচিং স্টাফ নিয়েও শুরু হয়েছে আলোচনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশ্বকাপ খেলতে ভারত না যেতে অনড় বোর্ড, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি। এবং যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানে হার। শুরুর বিতর্ক চাপা দিয়ে হ্যান্ডশেক ক্রিকেটারদের। এই ছিল খেলার সময়ে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মেজবা আলিফ। শিমুল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।